আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আমার দেশ আজকের বিশ্বে। সঙ্গে আছি আরমান মুজাহিদ। শুরুতে জানবো সংবাদ শিরোনাম। ভারতকে তুলোধুনো করল যুক্তরাষ্ট্র। শ্রীলঙ্কায় গণ অভ্যুত্থানের পর দায়িত্ব নেয়া সাবেক প্রেসিডেন্ট গ্রেপ্তার। জাহান্নামের দরজা শিগগিরই খুলবে বললেন ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী। গাজায় দুর্ভিক্ষ বিশ্বের জন্য লজ্জাজনক মন্তব্য জাতিসংঘের। স্বাধীন ফিলিস্তিনের পক্ষে যুক্তরাষ্ট্রের ৫৮% নাগরিক। মার্কিন বাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল হলেন বাংলাদেশি বংশোদ্ভূত শরীফুল। পাকিস্তান সফরে যাচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। গাজা দখল ইস্যুতে ইসরায়েলি রাষ্ট্রদূতকে ফিনল্যান্ডের তলব। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ভারতকে তুলোধুনো করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাণিজ্য বিষয়ক উপদেষ্টা পিটার নাভারো। শুক্রবার হোয়াইট হাউসের বাইরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় নাভারো বলেন, নয়াদিল্লি লাভজনক বাণিজ্য খেলা চালাচ্ছে। অবিলম্বে তাদের ওপর শাস্তিমূলক 25% সহ মোট 50% শুল্ক কার্যকর হবে। তিনি আরও বলেন, 2022 সালের ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেন আক্রমণের আগে ভারত কার্যত রাশিয়া থেকে 1% মতো তেল কিনত। এখন তা বেড়ে 35% পৌঁছেছে। ভারতের এ তেল আসলেই দরকার নেই। এটি আসলে এক ধরনের রিফাইনিং লাভ ভাগাভাগির খেলা, ক্রেমলিনের জন্য এক প্রকার মানি লন্ডারিং। নাভারো বলেন, ভারত শান্তি প্রতিষ্ঠায় কাজ করছে না, বরং যুদ্ধ দীর্ঘায়িত করছে। তারা সস্তায় রুশ তেল কিনে তা শোধনাগারে পরিশোধন করে ইউরোপ, আফ্রিকা ও রাশিয়ার বাজারে উচ্চ মূল্যে বিক্রি করছে। তার ভাষায়, এটা পুরোপুরি ভারতীয় রিফাইনিং শিল্পের মুনাফাখোরি নীতি। এদিকে সরকারি অর্থ ব্যক্তিগত সফরে ব্যয়ের অভিযোগে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহকে গ্রেপ্তার করা হয়েছে। 2022 সালে শ্রীলঙ্কায় গণ অভ্যুত্থান হয়। ওই সময় দেশ ছেড়ে পালিয়ে যান তৎকালীন প্রেসিডেন্ট গোতাবায়ে রাজাপাকসে। তখন তার জায়গায় দায়িত্ব নেন রনিল। তবে 2024 সালের নির্বাচনে হেরে রাষ্ট্র ক্ষমতা হারান তিনি। এর আগে 7 বার দেশটির প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন প্রবীণ এ রাজনীতিবিদ। শুক্রবার দেশটির অপরাধ তদন্ত বিভাগ সিআইডির সদর দপ্তরে যান রনিল। সেখানে তাকে গ্রেপ্তার করা হয়। সংবাদ মাধ্যম নিউজ 18 জানিয়েছে, রনিলের বিরুদ্ধে অভিযোগ উঠেছে প্রেসিডেন্ট থাকাকালে নিজের ব্যক্তিগত কাজে লন্ডন যান তিনি, কিন্তু নিজের অর্থ খরচ না করে সরকারি অর্থে এ সফর করেন। ওই প্রতিবেদনে বলা হয়েছে, 2023 সালের সেপ্টেম্বরে কিউবার হাভানায় G77 সম্মেলন থেকে ফেরার পথে লন্ডনে যান রনিল। ওই সময় তার স্ত্রী প্রফেসর মৈত্রী বিক্রমাসিংহেকে লন্ডনের ওলভার হাম্পটন বিশ্ববিদ্যালয় সংবর্ধনা দেয়। সেই সংবর্ধনা অনুষ্ঠানে তিনিও গিয়েছিলেন। অভিযোগ উঠেছে, কিউবা থেকে ফেরার পথে নিজের স্ত্রীর অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে সরকারি অর্থ ব্যয় করেন তিনি। এদিকে জাহান্নামের দরজা শিগগিরই খুলবে বলে মন্তব্য করেছেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাজ। নেতানিয়াহু সরকার গাজা শহর দখলের জন্য আইডিএফ এর পরিকল্পনা অনুমোদন করেছে বলে জানিয়েছেন তিনি। ইসরায়েল কাজ বলেছেন, সরকার গাজায় হামাসকে পরাজিত করার আইডিএফ এর পরিকল্পনা অনুমোদন করেছে। সেনাবাহিনী গাজা শহরে নতুন আক্রমণ চালানোর প্রস্তুতি নিচ্ছে। তিনি বলেন, গাজায় হামাসের খুনি ও ধর্ষকদের জন্য শীঘ্রই জাহান্নামের দরজা খুলে যাবে। যতক্ষণ না তারা যুদ্ধ শেষ করার জন্য ইসরায়েলের শর্তাবলীতে সম্মত হয়, ততক্ষণ যুদ্ধ চলবে। প্রধানত সব জিম্মির মুক্তি এবং হামাসকে নিরস্ত্রীকরণই ইসরায়েলের লক্ষ্য। কাজ আরও বলেন, যদি হামাস আত্মসমর্পণ না করে তাহলে গাজা শহর রাফা ও বেইত হানুনে পরিণত হবে। এই দুটি শহর ইসরায়েলি বোমা বর্ষণে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। সেখানে বসবাসের কোনো পরিস্থিতি নেই। এদিকে জাতিসংঘের জরুরি ত্রাণ সমন্বয়কারী টম ফ্লেসার গাজায় চলমান দুর্ভিক্ষ পরিস্থিতিকে বিশ্বের জন্য লজ্জাজনক বলে অভিহিত করেছেন। গাজা সিটি সহ আশপাশের এলাকায় দুর্ভিক্ষ ঘোষণা করার পর সাংবাদিকদের উদ্দেশ্যে বক্তব্যকালে তিনি এ মন্তব্য করেন। শুক্রবার ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়। ফ্লেসার বলেন, এই দুর্ভিক্ষ আমাদেরকে আরও জরুরি ও মানবিক পদক্ষেপ নিতে উৎসাহিত করা উচিত। এটি এমন একটি দুর্ভিক্ষ যা প্রতিরোধ করা যেত। তিনি সরাসরি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং তার প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, যুদ্ধবিরতি করুন, উত্তর এবং দক্ষিণের সব সীমান্ত ক্রসিং খুলে দিন, আমাদের খাদ্য ও অন্যান্য মানবিক সহায়তা নির্বিঘ্নে পৌঁছাতে দিন। ফ্লেসার আরও অভিযোগ করেন, জাতিসংঘের সহায়তা পৌঁছাতে পদ্ধতিগত বাধা সৃষ্টি করা হয়েছে, যা এই মানবিক সংকটকে আরও ঘনীভূত করেছে। এর আগে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় দুর্ভিক্ষ শুরু হয়েছে বলে নিশ্চিত করেছে জাতিসংঘের বৈশ্বিক ক্ষুধা ও খাদ্য নিরাপত্তা বিষয়ক সংস্থা আইপিসি। শুক্রবার সংস্থাটি বলেছে, গাজার মানুষ খাদ্যের অভাবে ভুগছে। এর আওতায় রয়েছে গাজা সিটি ও এর আশপাশের এলাকা। এদিকে যুক্তরাষ্ট্রের অধিকাংশ নাগরিক চান ফিলিস্তিনকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়া হোক।
আন্তর্জাতিক সংবাদ মাধ্যম রয়টার্স এবং জরিপ সংস্থা ইপসোসের সাম্প্রতিক এক জরিপে দেখা গেছে মার্কিনীদের 58% মানুষ মনে করেন জাতিসংঘের সব দেশ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া উচিত। জরিপে অংশগ্রহণকারীদের মধ্যে 33% এই প্রস্তাবের বিরোধিতা করেছেন এবং 9% কোনো মতামত দেননি। 6 দিন ধরে পরিচালিত এই জরিপটি শেষ হয় গত সোমবার। এর কিছুদিন আগে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র কানাডা, যুক্তরাজ্য, ফ্রান্স ও অস্ট্রেলিয়া ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছে। এর ফলে ইসরায়েলের ওপর আন্তর্জাতিক চাপ আরও বেড়েছে, বিশেষ করে গাজায় যখন অনাহার ও মানবিক বিপর্যয় মারাত্মকভাবে বৃদ্ধি পাচ্ছে। জরিপে আরও উঠে এসেছে মার্কিনীদের 65% মনে করেন যুক্তরাষ্ট্রের উচিত গাজার দুর্ভিক্ষ ও দুর্দশাগ্রস্ত মানুষকে সহায়তা করা। 58% এ বিষয়ে দ্বিমত পোষণ করেছেন। যারা সহায়তার বিরোধিতা করেছেন তাদের মধ্যে প্রায় 41% মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দল রিপাবলিকানের সমর্থক। অনলাইন এই জরিপে মোট 4446 জন মার্কিনী প্রাপ্তবয়স্ক নাগরিক অংশ নেন। এদিকে বাংলাদেশি বংশোদ্ভূত শরীফুল এম খান মার্কিন সামরিক বাহিনীতে ব্রিগেডিয়ার জেনারেল পদে পদোন্নতি পেয়েছেন। মার্কিন সামরিক ইতিহাসে প্রথম কোনো বাংলাদেশি বংশোদ্ভূত ব্যক্তি হিসেবে এই উচ্চ পদমর্যাদা লাভ করেন তিনি। শরীফুল খানের এই পদোন্নতি যুক্তরাষ্ট্রে বাংলাদেশি কমিউনিটির জন্য অনেক সম্মানের বিষয়। মার্কিন প্রতিরক্ষা দপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প 55 জন সামরিক কর্মকর্তাকে ব্রিগেডিয়ার জেনারেল পদে উন্নীত করার সিদ্ধান্তে অনুমোদন দিয়েছেন, যার মধ্যে শরীফুল এম খানও রয়েছেন। সম্প্রতি পেন্টাগনে আয়োজিত এক অনুষ্ঠানে তাকে এবং অন্যান্য পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের শপথ বাক্য পাঠ করানো হয়। ব্রিগেডিয়ার জেনারেল শরীফুল খান 1997 সালে ইউনাইটেড স্টেট এয়ার ফোর্স একাডেমি থেকে পলিটিক্যাল সায়েন্সে স্নাতক ডিগ্রি অর্জন করেন। এর পরবর্তী সময়ে একাধিক উচ্চতর ডিগ্রি সম্পন্ন করেন তিনি। এদিকে পাকিস্তান ও যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক সম্পর্কে নতুন অগ্রগতি দেখা দিতে পারে আগামী অক্টোবরে। সামা টিভি দেশটির কূটনৈতিক সূত্রের বরাতে জানিয়েছে, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সম্ভাব্য ইসলামাবাদ সফরকে ঘিরে প্রস্তুতি চলছে পাকিস্তান জুড়ে। সফরটি নিশ্চিত হলে এটি হবে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব নেয়ার পর রুবিওর প্রথম পাকিস্তান সফর। পাকিস্তানি কর্মকর্তাদের বিশ্বাস, এ সফর দুদেশের সম্পর্কে গুরুত্বপূর্ণ মোড় ঘুরিয়ে দিতে পারে। বিশেষ করে রাজনৈতিক, অর্থনৈতিক ও আঞ্চলিক ইস্যুতে উচ্চ পর্যায়ের আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। শুল্ক নিয়ে যখন ভারতের সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্ক তলানিতে, তখন কূটনৈতিক মহলে এ সফর ঘিরে চলছে তোড়জোড়। এদিকে গাজা শহর দখলের পরিকল্পনা ও পশ্চিম তীরের E1 বসতি প্রকল্পের প্রতিক্রিয়ায় ফিনল্যান্ড সরকার ইসরায়েলি রাষ্ট্রদূতকে তলব করেছে। এই সিদ্ধান্তের মাধ্যমে ইসরায়েলি পদক্ষেপের বিরুদ্ধে তাদের গভীর উদ্বেগ প্রকাশ করেছে হেলসিঙ্কি। শুক্রবার তুরস্ক ভিত্তিক গণমাধ্যম আনাদুলু এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। ফিলিস্তিনের পররাষ্ট্র মন্ত্রণালয় সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক বিবৃতিতে জানায়, গাজা শহর দখল ও E1 বসতি পরিকল্পনা এগিয়ে নেয়ার ইসরায়েলি পরিকল্পনার বিষয়ে ফিনল্যান্ড গভীরভাবে উদ্বিগ্ন। আন্তর্জাতিক আইন অনুসারে গাজায় মানবিক সহায়তা অবাধে পৌঁছানো উচিত। ফিনল্যান্ডের এই অবস্থান ইউরোপের আরও দেশগুলোর জন্য উদাহরণ হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। দর্শক, আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আমার দেশের সঙ্গে। আল্লাহ হাফেজ।